ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে সরল সুদের লাস্ট ক্লাস। আগামীকাল থেকে আমরা শুরু করব চক্রবৃদ্ধি সুদ। ওকে, আরেকটা জিনিস ফ্রেন্ডস, তোমরা যদি আমাদের কেউ পেইড কোর্সে ম্যাথ জিরো টু হিরো কোর্সে ভর্তি হতে চাও তাহলে এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, সমস্ত রকমের স্টুডেন্টদের জন্য উপযোগী এই কোর্স, পেইড কোর্স। হ্যাঁ, খুবই স্বল্প মূল্য, 499 টাকা এডমিশন ফি আর মাসিক বেতন 99 টাকা। ওকে, তো এডমিশন হতে চাইলে নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, আসো। আচ্ছা দেখো, এই প্রবলেম করার আগে না বস একটা আমরা কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করি। হ্যাঁ, আসো। মনে করো 500 টাকা সরল সুদে আমি ব্যাংকে মনে করো 5 মাস রাখলাম। হ্যাঁ, একটা ছোট কনসেপ্ট ক্লিয়ার করি। হ্যাঁ, এই কনসেপ্ট দিয়ে আজকে প্রথমে দুটো প্রবলেম সলভ করবো। হ্যাঁ, খুব ভালো অঙ্ক দেখো। 500 টাকা আমি 5 মাস রাখলাম, রাইট? আবার 500 টাকা প্রথমে 5 মাস কাটালাম, এই 500 টাকাকেই মনে করো পরে আরো 4 মাস কাটালাম। কাটালাম বলতে ব্যাংকে রাখলাম আর কি। 500 টাকা প্রথমে ব্যাংকে 5 মাস রাখলাম, 500 টাকাকেই পরে আরো 4 মাস রাখলাম। তাহলে প্রথমে 5 মাস রাখলাম 500 টাকা, পরে 4 মাস রাখলাম 500 টাকাই। তাহলে বলো দেখি ব্যাংক আমাকে টোটাল কত টাকা সুদ দিবে? তাহলে 500 টাকা প্রথমে 5 মাস রাখলে, 500 টাকাই 4 মাস রাখলে, মূলধন কিন্তু বাড়াও নাই, মূলধন সেম, আগেও 500 500ই আছে। তাহলে আমি বলতেই পারি 500 টাকা 5 মাস কাটলো, 500 টাকা 4 মাস কাটলো, মূলধন যেহেতু সেম, তাহলে এটার এই দুইটাকে একবারে কম্বাইন করে আমি বলতে পারি তাহলে ব্যাংক আমাকে কত টাকা সুদ দিবে বলে দেখি। দুইটাকে একবারে কম্বাইন করতে পারি না? 500 টাকার উপর আমাকে কত মাসের সুদ দিবে বলে দেখি। প্রথমে 5 মাস, পরে আরো 4 মাস, তাহলে তুমি বলবে 9 মাসের সুদ পাবে। 500 টাকা 5 মাস, 500 টাকা 4 মাস, তার মানে আমি সুদ তো অবশ্যই পাবো। কত মাসের সুদ পাবো? 500 টাকা 5 মাস, এভাবে ভাবতে পারি 500 টাকা আরো 4 মাস। তাহলে আমি বলতে পারি 500 টাকার উপর কত মাসের সুদ পাবো বলে দেখি। 9 মাসের সুদ পাবো। অনেকে বলবেন না স্যার 1000 টাকা হবে, 500 500 1000। মন দিয়ে শুনে একটা জিনিস, আমি যদি এইভাবে ভাবি, মনে করো 5 মাস তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 5 মাস কাটলাম। আর এটা 4 মাস, এই 4 মাস মনে করো সাপোজ এরকম জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তাহলে বলে দেখি প্রথম 5 মাস কত টাকা খাটলো? এই 500 টাকা। পরের 4 মাসও কিন্তু এই কত টাকা খাটলো বলে দেখি? 500 টাকাই। আমার কিন্তু মূলধন বাড়ছে না, মূলধন সেম। 500 টাকাই 5 মাস, 500 টাকাই আরো 4 মাস। তাহলে আমি বলতে পারি 500 টাকার উপর 9 মাসের সুদ পাবো। একই না? মানে সিম্পল কথা, মূলধন যদি সেম থাকে, টাইম আলাদা আলাদা হয়, তাই টাইম যোগ হবে। 1000 কেন হবে না বলে দেখি? প্রথম 5 মাসে কি 1000 টাকা ছিল না? আমি যদি এটা 1000 লিখে দিই, হিসাবটা দেখো ভুল দাঁড়ালো না? আমি যদি 1000 লিখে দিই, তুমি ভাবো তো এটা কি ঠিক দাঁড়ালো? আমি 1000 টাকা কি প্রথম 5 মাস রাখছি? 1000, এটার মানে 1000 টাকা 9 মাস, মানে প্রথম 5 মাসে 1000 ছিল, পরের 4 মাসে 1000 ছিল, এরকম কি রাখছি? না, আমার মূলধন 500ই ছিল, প্রথমে 5 মাস, পরে 4 মাস, তাহলে একবারে কম্বাইন করে বলতে পারি 500 টাকা 9 মাসের সুদ। আরেকটা এক্সাম্পল দিয়ে প্রবলেমে আসবো। ওকে, মনে করো 3000 টাকা 4 মাস কাটালাম, এই 3000 টাকাই মনে করো পরে আরো 3 মাস কাটালাম। তাহলে বলো দেখি এই 3000 টাকার উপর কত মাসের সুদ পাবে? তুমি বলবে 3000 টাকাই 4 মাস, 3000 টাকাই পরে আরো 3 মাস। তাহলে আমি বলতে পারি মূলধন যদি সেম থাকে না, মূলধন যোগ হবে না। 3000 টাকার উপর আমি কত মাসের সুদ পাবো? প্রথমে 4 মাস, আর পরে বস 3 মাস। তাহলে 4 আর 3 যোগ করলে কত মাসের সুদ পাবো বলো দেখি? 7 মাসের। কত মাস? 7 মাস। সিম্পল কথা, মূলধন যদি সেম থাকে না, টাইম আলাদা আলাদা হয়, এভাবে বলতে পারি 3000 টাকা 4 মাস, 3000 টাকা 3 মাস। তাহলে প্রথমে 4 মাস 3000, পরে 3 মাসও 3000, তার মানে 7 মাসের সুদ পাবো 3000 টাকার উপর, রাইট? আসো এবার দেখো এই প্রবলেমটা। প্রথমে মনে হবে তোমার অনেক বড় হয়ে যাচ্ছে স্যার প্রবলেম, আমি শর্ট এপ্রোচে দেখাবো, নো প্রবলেম। ওকে, আসো প্রথমে বুঝো, আমি শর্ট এপ্রোচে দেখাবো। একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন, হ্যাঁ, মনে করো 1 জানুয়ারি, হ্যাঁ, 1 জানুয়ারি কত টাকা রাখলাম? মনে করো প্রত্যেক মাসের প্রথম দিন, মনে করো জানুয়ারি থেকে, আমি শর্ট এপ্রোচ দেখাবো, চাপ নাই, 1000 টাকা। হ্যাঁ, 1 জানুয়ারি কত টাকা রাখলাম? 1000 টাকা।
পরে 1 ফেব্রুয়ারি প্রত্যেক মাসের প্রথম দিনে 1 ফেব্রুয়ারি কত টাকা রাখলাম 1000 টাকা। 1 মার্চও কত টাকা রাখলাম 1 মার্চ 1 মার্চও আমি কত টাকা রাখলাম 1000 টাকা, প্রত্যেক মাসের প্রথম দিন 1000। 1 এপ্রিলও কত টাকা রাখবো 1000 টাকা, 6 মাস রাখবো 6 মাস। স্যার এত লিখতে হবে পরীক্ষায়? না, একদম লিখতে হবে না, আমি শুধু বোঝানোর জন্য তোমাদের আমি লিখছি। হ্যাঁ, প্রত্যেক মাসের প্রথম দিন আমি 1000 টাকা রাখলাম, 1 2 3 4। 1 মে 1 মে আরো 1000 টাকা রাখলে, 1 জুনেও আবার কত টাকা রাখলে বলো দেখি 1000 টাকা। প্রত্যেক মাসের প্রথম দিন আমি কত টাকা রাখছি বলো দেখি 1000 টাকা রাখছি। খেয়াল করো 6 মাস পরে টাকাটা তুলবো, তাহলে প্রথম মাসে যে টাকাটা রাখলে না 1 জানুয়ারি, এটা কিন্তু ভাই কয় মাস থাকবে বলো দেখি 6 মাসই। 1 জানুয়ারিতে যেটা রাখলাম না, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, এটা 6 মাসই থাকবে। আর 1 ফেব্রুয়ারিতে যেটা রাখলে এটা 1 মাস পরে রাখা হয়েছে, এইটার উপর তুমি কয় মাসের সুদ পাবে বলো দেখি 5 মাসের সুদ পাবে, কারণ এটা 1 মাস পরে রাখা হয়েছে। 1 জানুয়ারিতে যেটা রাখি এটা 6 মাস, 1 ফেব্রুয়ারিতে যেটা রাখছি না এটা 1 মাস পরে রাখছি না, তাহলে এটা 5 মাসের সুদ। এইটার উপর সেম ভাবে আরো 1 মাস 4 মাস, এইটার উপর 3 মাস, এইটার উপর 2 মাস, আর এইটার উপর 1 মাস, একই না? প্রথম মাসে যেটা রাখবে 6 মাস, পরেরটা 1 মাস কমবে, কেন? 1 মাস পরে রাখা হয় 5 মাস, পরেরটা 4 মাস, পরেরটা 3 মাস, পরেরটা 2 মাস, পরেরটা 1 মাস। ওকে, তাহলে 1000 টাকা 6 মাস খাটলো, আরেকটা 1000 টাকা 5 মাস খাটলো, আরেকটা 1000 টাকা 4 মাস খাটলো, আরেকটা 1000 টাকা 3 মাস, আরেকটা 1000 টাকা 2 মাস, আরেকটা 1000 টাকা 1 মাস। এবার আমি যদি সুদ বার করি না ভাই, আলাদা আলাদা ভাবে বার করে যোগ করাচ্ছে, দেখো একটা বুদ্ধিমানের কাজ কি, একবারে কম্বাইন করে দিই। 1000 টাকা 6 মাস, 1000 টাকা 5 মাস, তাহলে আমি বলতে পারি 1000 টাকার উপর 11 মাসের সুদ, হ্যাঁ কি না? মূলধন সেম, তাহলে মূলধন কিন্তু যোগ হবে না। 1000 টাকার উপর আমি সুদটা একবারে কাউন্ট করব, মাসগুলো যোগ করব। ওকে, আমি মাস যোগ করব, 6 5 11 4 15 3 18 2 20 আর 1 21, 21 মাসের সুদ পাবো। স্যার এভাবে করলে তো হয়ে গেছে, একটা অঙ্কে 10 মিনিট খেয়ে নিবে, আমি শর্ট অ্যাপ্রোচ দেখাবো তো বস। ক্লিয়ার? তাহলে এভাবে যদি 6 মাস হয়, তাহলে আমি কি বলতে পারি বলে দেখি, প্রত্যেক মাসে 1000 টাকা রাখছি, প্রত্যেক মাসের প্রথম দিন যদি গিয়ে 1000 টাকা করে রাখি, তাহলে আমি কত মাসের সুদ পাবো? 21 মাসের। কত মাসের সুদ পাবো? 21 মাসের। এবার এইটারে দেখো, অনেক সময় 12 মাসও বলতে পারে, 24 মাসও বলতে পারে, তাহলে এটার শর্ট অ্যাপ্রোচ কি এত ওইভাবে দেখাবে না। হ্যাঁ, মন দিয়ে শুনে আমরা কি করব বলে দেখি, খেয়াল করো। 1000 টাকা আছে না, 1000 টাকা প্রত্যেক মাসের প্রথম দিন রাখছি, তো আগে সুদটা বার করবো কত মাসের, প্রথমটা 6 মাস, পরেরটা 5 মাস, এরকম হবে। প্রথমটা 6, পরেরটা 5, পরেরটা 4, পরেরটা 3, শর্ট অ্যাপ্রোচ দেখাচ্ছি। হ্যাঁ, পরেরটা 2, লাস্টেরটা 1 মাস থাকবে। তাহলে এগুলো যোগ করলে 21, এটা একটা যোগ করার শর্টকাট বুদ্ধি হচ্ছে স্বাভাবিক সংখ্যা যোগফলের, স্বাভাবিক সংখ্যার যোগফলের শর্টকাট ফর্মুলা তোমরা জানো কি হয়, n × n + 1/2। মানে 1 থেকে 50 অবধি যদি সংখ্যা 1 2 3 4 ... 50, 50 অবধি সংখ্যার যোগফল কত? n মানে হচ্ছে 50, 50টা সংখ্যা ইন্টু n + 1, n মানে 50 এর সাথে 1 যোগ করলে 51/2। যদি বলি 1 থেকে 30 অবধি সংখ্যার যোগফল কত? n × n + 1, n মানে 30 × 30 + 1, 31/2। বুঝা গেল? তাহলে এভাবে সেম ডাইরেক্ট আমরা করতে পারি। তাহলে 1 থেকে 6 মাস মানে 1 থেকে 6 অবধি যোগ হবে, এটা তো আমি বুঝালাম। তাহলে 1 থেকে 6 অবধি সংখ্যা যোগ করলে কত হবে? 6 × 7/2, তার মানে 21 মাসের সুদ পাবে। যদি বলতো 12 মাস রাখবে, এইভাবে 12 মাস, তাহলে 1 থেকে 12 পর্যন্ত যোগ হবে, 1 থেকে 12 পর্যন্ত সংখ্যার যোগফল কত? 12 × 12 পরেরটা কত হয়? 13/2, তার মানে 78 মাসের সুদ পাবে। ক্লিয়ার? তাহলে এইভাবে আশা করি শর্ট করতে পারবে। তাহলে আসো, হ্যাঁ, বুঝা গেল? প্রথমটা 6 মাস, পরেরটা 5, পরেরটা 4, পরেরটা 3, পরেরটা 2, পরেরটা 1, মানে 1 থেকে 6 অবধি যোগ করতে হবে। তাহলে এটা আমরা কি করব? শর্টকাটে দেখো, আসো, 1000 টাকার উপর কত মাসের সুদ পাবে? 1 থেকে 6 অবধি যোগ করতে হবে, যোগ করলে 6 × 7/2। হ্যাঁ, 6টা সংখ্যার যোগফল 6 × 7/2, 12টা সংখ্যা বলে 12 × 13/2, ক্যান্সেল করো, 21 মাসের সুদ পাবে। 21 মাসের সুদ কত হবে? মাসকে বছরে কনভার্ট করো, তাহলে 12 দিয়ে ভাগ করবে, এত বছর, তাই না? 3 4 12, 3 7 21, 7/4 বছরে কত সুদ পাবে? সুদের হার 5% না, তাহলে 1 বছরে যদি 5% হয়, তাহলে 7/4 বছরে কত হবে? 7/4 × 5,
তার মানে কত হবে 5 সাথে 35/4% সুদ পাবো। ওকে, কত পার্সেন্ট সুদ পাবো বলে দেখি 35/4%, রাইট। 21 মাস মানে 7/4 বছর, দেখো শর্ট হয়ে গেল না। 21 মাস মানে বছরে আনবে 7/4 বছর। এবার এক বছরে তুমি কত মাসে, এক বছরে 5%, এক বছরে 5%, 7/4 বছরে 35/4%। কার 35/4% বলে দেখি? 35/4% হচ্ছে 1000 টাকার 35/4%, রাইট। তাহলে 1000 এর 35/4% তোলার জন্য নিচে 100। ওকে, 2 শূন্য 2 শূন্য ভোগে যাবে, 2 দিয়ে ক্যান্সেল করো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। তাহলে 5 দিয়ে গুণ করো, উপরে কত হয় 5 35 কত হয় 175/2। হ্যাঁ, তাহলে 2 দিয়ে যদি 175 ভাগ করো 87.5, এত টাকা হচ্ছে সুদ। বুঝতে পারলে ভাই? 21 মাস মানে 7/4 বছর, এক বছরে 5%, 7/4 বছরে 35/4%। কার 35/4%? 1000 টাকার 35/4% মানে এত টাকা সুদ। আর আসল কত? প্রত্যেক মাসে যদি 1000 টাকা রাখো তাহলে 6 মাসে তোমার আসল কত জমছে? 6000, তাই না? এক মাসে 1000, 6 মাসে 6000। আর সুদ কত জমলো? 87.5। তাহলে বস দুইটা যোগ করলে কত হবে? 6087.5, এত টাকা। কত টাকা? 6087.5 টাকা। ক্লিয়ার? দেখো আসল তো এমনি হয়ে গেল, সুদ বার করাটাই। 1000 টাকার উপর 21 মাস মানে 7/4 বছরের সুদ হলো এত, আসলে তো যোগ করলে এত। ক্লিয়ার বস? 2210 টাকার একটি ঋণ 7% সরল সুদের হারে 4টি বার্ষিক কিস্তিতে সুদ করা হয়। প্রতিটি কিস্তির পরিমাণ কত হয়? মন দিয়ে শোনো। এখানে প্রথমে একটু কনসেপ্টে ক্লিয়ার করার চেষ্টা করি। 4টা কিস্তি, হ্যাঁ। মনে করো প্রথম কিস্তি শুরু হয় 1 জানুয়ারি 2021, হ্যাঁ। এটা প্রথম কিস্তি দাও, হ্যাঁ, প্রথম কিস্তি, ফার্স্ট কিস্তি। বার্ষিক কিস্তি মানে প্রত্যেক বছরে একটা। আরেকটা কিস্তি কবে দিবে? 1 জানুয়ারি 2022 গিয়ে তুমি দ্বিতীয় কিস্তি দিবে। তাহলে 1 জানুয়ারি 2023, দেখো আমি এগুলোকে শর্ট অ্যাপ্রোচে দেখাবো, হ্যাঁ, তৃতীয় কিস্তি দিবে। তারপর 1 জানুয়ারি 2024 তুমি গিয়ে চতুর্থ কিস্তি দিবে, রাইট। এই 4টা কিস্তির মাধ্যমে তোমার ঋণ সুদ হবে। কয়টা কিস্তি? 2021 মনে করো একটা, 2022 একটা, 2023 একটা, 2024। 2024 শুরুতেই তোমার কিন্তু ঋণ সুদ। তাহলে কয়টা কিস্তি বস? 4টা কিস্তি। এবার মন দিয়ে শুনুন। এবার দেখো 2021 থেকে ইনস্টলমেন্ট দেওয়া শুরু করলে তুমি 2024 গিয়ে কি হবে বলো দেখি? ঋণ সুদ হবে। তাহলে ইনস্টলমেন্ট দেওয়া শুরু থেকে, যেদিন থেকে ইনস্টলমেন্ট দেওয়া শুরু করলে আর যেদিন গিয়ে ঋণ শোধ হবে ততদিনের কিন্তু সুদ পাবে তুমি। মনে করো ফার্স্ট ইনস্টলমেন্ট 2021 দিলে না, তাহলে এটা 2021, 2022, 2024, মানে সরি 2023, 24 শুরুতেই তো ঋণ সুদ হয়ে যায়। তাহলে ফার্স্ট ইনস্টলমেন্টের উপর তুমি 3 বছরের একটা সুদ পাবে। ওকে, দ্বিতীয় ইনস্টলমেন্টের উপর একটা সুদ জমবে কত বছরের? সরি, এটা 22 আর 23, 2 বছরের একটা সুদ জমবে। থার্ড ইনস্টলমেন্টের উপর শুধু 2023, 1 বছরের একটা সুদ জমবে। চতুর্থ ইনস্টলমেন্ট দেওয়ার সাথে সাথেই ঋণ সুদ। হ্যাঁ, তাহলে মন দিয়ে শোনো, তুমি যে ইনস্টলমেন্ট দিচ্ছ বা কিস্তি দিচ্ছ না, তাহলে খেয়াল করো তুমি কয়টা কিস্তি দিলে বলো দেখি? কনসেপ্টটা বুঝো ভাই। কয়টা কিস্তি দিলে? 4টা কিস্তি। প্লাস কিস্তিগুলোর উপর কি জমবে? একটা সুদ জমবে। দুইটা মিলা কি হবে বলো দেখি? ঋণের সমান হবে। দুইটা মিলা ঋণের সমান হবে। তাহলে 4টা ইনস্টলমেন্ট, 4টা কিস্তি প্লাস কিস্তির উপর একটা সুদ জমবে, তাই না? ফার্স্ট কিস্তির উপর 3 বছর, দ্বিতীয় কিস্তি 2 বছর, তৃতীয় কিস্তি 1 বছর, চতুর্থ কিস্তির উপর সুদ জমবে, পাবে না কোনো। হ্যাঁ, এই সুদ প্লাস কিস্তি দুইটা মিলা ঋণের সমান হবে। এটা হচ্ছে অঙ্কের কনসেপ্ট। ওকে, তাহলে এবার দেখো মন দিয়ে শোনো, হ্যাঁ, আস্তে আস্তে আমি শর্ট করব। তাহলে কয়টা কিস্তি বলে দেখি? 4টা। তাহলে প্রথম কিস্তি, প্রত্যেকটা কিস্তি যদি আমি ধরে নিই পার্সেন্ট আছে, তো যে কোনো একটা ধরে নাও। মনে করে 100 ইউনিট ধরলাম। স্যার 100 কেন? কারণ 100 কেন ধরলাম বলো দেখি? 100 ধরলাম, পার্সেন্ট আছে, সুবিধা হচ্ছে। তাহলে ফার্স্ট ইনস্টলমেন্টের উপর 3 বছর, দ্বিতীয় ইনস্টলমেন্টটাও তো 100 ইউনিট, এইটার উপর 2 বছরের সুদ জমবে। থার্ড ইনস্টলমেন্টটা কত? 100 ইউনিট, এইটার উপর 1 বছরের সুদ জমবে। চতুর্থ ইনস্টলমেন্টটা 100 ইউনিট, এইটার উপর কোনো সুদ পাবে না, এটা দেওয়ার সাথে সাথে ঋণ সুদ। তাহলে বলো দেখি তুমি টোটাল 100 ইউনিটের উপর কত বছরের সুদ পাবে বলো দেখি? 3, 2, 5 আর 1 6 বছরের সুদ পাবে। খেয়াল করো 4টা কিস্তি, তাহলে 3 থেকে শুরু হবে। 3 যোগ 2 যোগ 5 আর 1 6,
যদি বলতো 5টা কিস্তি, 4টা হলে 3 থেকে শুরু হবে, এক কম, তাই না? যদি বলতো 5টা কিস্তি, তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4, তার মানে কত? 3 6 10 বছরের সুদ পাবে। 5টা 4, পরেরটা 3, পরেরটা 2, পরেরটা 1। এবার প্রশ্ন হলো, পরীক্ষা হলে এত কিছু লেখার কি দরকার? তুমি ডাইরেক্ট প্রত্যেকটা ইনস্টলমেন্ট, আমি ধরে নিলাম প্রত্যেকটা ইনস্টলমেন্ট কত, ইনস্টলমেন্ট আই দিয়ে লিখলাম, মনে করো সংক্ষেপে, আচ্ছা মনে করো বাংলায় লিখি, প্রত্যেকটা কিস্তির পরিমাণ 100 ইউনিট। তাহলে কিস্তিগুলোর উপর সুদ পাবে না, কত সুদ পাবে বলো দেখি? এই কিস্তিগুলোর উপর কত সুদ পাবে বলো দেখি? মন দিয়ে শুনো, খেয়াল করো। হ্যাঁ, প্রথম কিস্তিটার উপর 3 বছর, আর পরেরটা 2 বছর, পরেরটা 1 বছর, টোটাল কয় বছরের সুদ পাবে বলো দেখি? তুমি 6 বছরের সুদ পাবে, 6 বছর। হ্যাঁ, একবারে। তাহলে পার্সেন্ট কত? 7%। তাহলে 1 বছরে যদি 7% সুদ জমে, তাহলে 6 বছরে কত পার্সেন্ট সুদ জমে? 6 সাথে 42%। হ্যাঁ, তাহলে তোমার ইনস্টলমেন্ট গুলোর উপর 42% সুদ জমবে। একটা জিনিস কি আমি মুছে দিলাম আগে, একটা জিনিস, প্রথম কিস্তি 100 ইউনিট 3 বছর, 100 ইউনিট 2 বছর, পরেরটা 100 ইউনিট 1 বছর, পরেরটার উপর কোনো সুদ পাবে না, তাই না? দেওয়ার সাথে সাথে ঋণ সুদ। তাহলে তুমি 6 বছরের সুদ পাবে কার উপর বলো দেখি? 100 ইউনিটের উপর। কিন্তু খেয়াল করো, মূলধন সেম না, মূলধন কিন্তু যোগ হবে না। কিন্তু সুদগুলো অ্যাকচুয়ালি আলাদা আলাদা বার করে যোগ করার দরকার ছিল, কিন্তু আমরা একবারে করব। একবারে যদি করতে চাও না, তাহলে তুমি বলবে 100 ইউনিটের উপর 6 বছরের সুদ। 400 হবে না, কিন্তু মূলধন সেম না, 100 ইউনিটের উপর 6 বছরের সুদ পাবে। হ্যাঁ, তাহলে 1 বছরে 7% হলে 6 বছরে কত পার্সেন্ট সুদ পাবে? 42%। তাহলে 100 42% মানে 42 ইউনিট সুদ পাবে, তাই না? ওটা 400 করে না, কিন্তু মূলধন সেম, সময়গুলা যোগ হবে। একটু আগে কনসেপ্ট বললাম না? তাহলে 100 ইউনিটের উপর 6 বছরে মানে 42% মানে 42 ইউনিট সুদ পাবে। ঠিক আছে, তাহলে সুদ কত? 42। আর 4টা কিস্তিতে তুমি কত টাকা দিলে? একটা কিস্তিতে 100, 4টা কিস্তিতে কত টাকা দিলে? 400 ইউনিট, তাই না? তাহলে কিস্তি প্লাস কিস্তির উপর সুদ জমবে, দুটো মিলে কত হয় বলো দেখি ভাই? 442 ইউনিট। এইটা এইটা দিয়ে ঋণ সুদ হবে, মানে এটা ঋণের সমান হবে। বুঝা গেল কনসেপ্টটা? খেয়াল করো, তাহলে 6 বছরের সুদ হবে, তাই না? 4টা কিস্তি বলছে না, তাহলে 6 বছরের সুদ। যদি 5টা কিস্তি বলতো 4 যোগ 3 7 2 9 আর কে 10, তার থেকে গোনা শুরু হবে, তাই না? কনসেপ্টটা তো বললাম। তাহলে 6 বছরে 42% মানে 42 ইউনিট সুদ, প্লাস কিস্তি 400, দুটো মিলে 442। 442 ইউনিট মানে যদি এত টাকাকে বোঝায়, কত গুণ? 5 গুণ। তাহলে বলছে প্রত্যেকটা কিস্তি কত? 100 ইউনিট, 100 এর ভ্যালু কত হবে? এটাও 5 গুণ, তাই না? 5 গুণ না? হ্যাঁ, তার মানে 500 টাকা। ওকে, তাহলে কনসেপ্টটা বুঝবে। কিস্তি 4টা কিস্তিতে 400, তার উপর সুদ জমবে 6 বছরে 42 ইউনিট, দুটো মিলে ঋণের সমান, রাইট? চলো, কোন মূলধন 4 বছরে সুদে আসলে এত টাকা, 10 বছরে এত টাকা, এটা আগেও করলাম। এখানে আসল বার করতে বলছে। আসল বললে তো আরো সিম্পল, তাই না? এটা আমরা আগেও দেখেছিলাম। সুদ আসল মানে কি বলো দেখি? এখানে দুটো জিনিস আছে। 4 বছরের কি আছে বলো দেখি? 4 বছরের সুদ, সংক্ষেপে আই লেখি, ইন্টারেস্ট প্লাস আসল, দুটো মিলে কত? 1240। আর 10 বছরের সুদ আসলে কত হয়? 10 বছর না, এটা উপরে লিখি, 10 বছরের কি আছে বলো দেখি? 10 বছরের সুদ আছে, আই আছে, প্লাস প্রিন্সিপাল, দুটো মিলে কত? এরকম দুটো সুদ আসল থাকলে ডিফারেন্স বার করে নেবে। ডিফারেন্স মানে এটার থেকে এটা মাইনাস করে, তাহলে মাইনাস করলে পি পি ক্যান্সেল, তাহলে 10 থেকে 4 মাইনাস করো, তার মানে 6 বছরের সুদ, ইন্টারেস্ট আই দিয়ে লিখলাম, সুদ কত হবে? এদিকে মাইনাস করো, বলো দেখি কত হবে ভাই? 1600 থেকে 1240 মাইনাস করো, কত হয় ভাই? 360, রাইট? তাহলে 6 বছরের সুদ যদি 360 হয়, কত গুণ? 60 গুণ। যে কোনো একটা বার করে নাও এখান থেকে, হয় 10 বছরের, নয় 4 বছরের। তাহলে 10 বছরের সুদ কত হবে? এটাও 60 গুণ। তাহলে 10 এর সঙ্গে 60 গুণ করো, তার মানে 600। তার মানে মূলধন সুদ যদি 600 হয়, তাহলে আসল কত হবে? দুইটা মিলে 1600 না, তাহলে আসল হবে 1000, তাই না? দুইটা মিলে 1600, তাহলে সুদ যদি 600 হয়, তাহলে আসল হবে 1000, রাইট? তাহলে আমি তোমাদের বলছিলাম এগুলার এত ভাঙাতে হবে না। হ্যাঁ, এগুলো আর শর্ট অ্যাপ্রোচ কি হবে স্যার? ডাইরেক্ট ডিফারেন্সটা করে দিবে। হ্যাঁ, 10 এর থেকে 4 মাইনাস করো, 6 বছরের সুদ কত হবে? এদিকে মাইনাস করো, আসল তো ক্যান্সেল হয়, একবারে করবে। 1600 থেকে 1240 গেলে 360, এটা কিন্তু সুদ কত গুণ? 60 গুণ। তাহলে 10 বছরের সুদ কত হবে? এটাও 60 গুণ, তাহলে কত হবে? 600। তাহলে সুদ যদি 600 হয়, তাহলে আসল কত? এই যে দেখো, সুদ আসল থেকে, সুদ আসল হচ্ছে 1600 না, 1600 থেকে যদি সুদ মাইনাস করে দাও, তার মানে আসল কত টাকা হবে বস? 1000 টাকা, তাই না? ডিফারেন্স তো বার করে দেখালাম বোঝানোর জন্য। পরীক্ষা হলে তুমি এত কেন করতে যাবে? ডিফারেন্স করবে, আসল ক্যান্সেল।
6 বছরের সুদ এত, 10 বছরে 600। এই সুদ যদি 600 হয় আসলে 1000 হবে, রাইট? আসো এ বি কে 5000 টাকা 2 বছরের জন্য এবং সি কে 3000 টাকা 4 বছরের জন্য একই সুদের হারে ধার দিল। এ মোট 2200 টাকা আয় করলে সুদের হার কত? এই কনসেপ্টটা আমরা আগেও করছি, চলো আরো করি। ওকে, সুবিদ দাসের বইয়ের অঙ্ক। ওকে, এ বি কে আর সি কে দেয়, হ্যাঁ, ধার দেয় কত টাকা? 5000 টাকা। তাহলে 5000 টাকার উপর কত সুদ হবে? সুদের হার দুইটাই সেম বলছেন, আমরা ধরে নিলাম সুদের হারটা 4%। এক বছরে যদি r% সুদ জমে, তাহলে 2 বছরে কত সুদ জমবে? 2r%। তাহলে পার্সেন্ট তুললে 2 শূন্য ক্যান্সেল, তাই না? নিচে 100 আসে, তার মানে বি এর কাছ থেকে সুদ পাবে 100 আর সি কে কত টাকা ধার দেয়? 3000 টাকা। এই 3000 টাকার উপর কত সুদ জমবে বলে দেখি? সুদের r% না, তাহলে বস 1 বছরে যদি r% হয় তাহলে তোমরা বলবে 4 বছরে হবে, আচ্ছা 4r%, তাই না? 4r% সুদ হবে, পার্সেন্ট তুললে 2 শূন্য ক্যান্সেল, তার মানে 3 40 100, সরি 4 30 120 আর। তাহলে বি এর কাছ থেকে এত টাকা সুদ পাবে, সি এর কাছ থেকে এত টাকা সুদ পাবে, তাহলে টোটাল সুদের পরিমাণ কত? 220 আর। আর প্রশ্নে দেখো টোটাল সুদের পরিমাণ কত বলছে? 2200 টাকা। একই না? শূন্য শূন্য ক্যান্সেল, 22 দিয়ে ভাগ করো 10, তাহলে আর এর ভ্যালু 10। তার মানে সুদের হার কত পার্সেন্ট হবে বলে দেখি ভাই? 10%। সিম্পল। বি এর সুদ প্লাস সি এর সুদ দুটো মিলে যদি 2200 হয়, আর হচ্ছে 10। একই না? এবার দেখো 5 নম্বরে কি বলছে? ব্যাংকে টাকা রাখলে প্রথম বছর 6%। আচ্ছা, এটা এই টাইপের অঙ্ক কয়েকদিন আগেই করলাম। এটা 2 বছর হবে, আরেকটা করেছি, আসো 2 বছর। হ্যাঁ, পরবর্তী 5 বছর 9% হারে, বাকি সময় 13% হারে সুদ পাওয়া যায়। কত টাকা 10 বছরের জন্য ব্যাংকে রাখলে উক্ত নিয়মে 7680 টাকা সুদ পাওয়া যাবে? তাহলে প্রথম 2 বছর কত? 6% হারে, তার মানে বস 1 বছরে যদি 6 হয় তাহলে বলো 6 বছরে 2 বছরে 6 দুগুণে 12%। 5 বছরে 9% হারে, 1 বছরে যদি 9% হয় তাহলে 5 বছরে কত হবে? 5 9 45%। আর বাকি সময় বাকি কত? 5 2 7 হইল না? তাহলে 10 বছর বানাইতে হবে, তাহলে বাকি থাকলো 3 বছর, তাই না? 5 2 7 আর 3 10, বাকি সময় 13% আরে। তাহলে 1 বছরে যদি 13 হয় তাহলে 3 বছরে কত হবে? 3 13 39%। তাহলে টোটাল সুদের পরিমাণ কত হয়? যোগ করো, 39 9 5 14 6 4 4 8 1 9, 96% সুদ পাবে, তাই না? তাহলে টোটাল সুদ পাবে 96%। প্রশ্নের সুদের পরিমাণ দেওয়া আছে 96%, এর ভ্যালু কত আছে বলে দেখি? 7680। কত দিয়ে গুণ করলে আসে? 8 দিয়ে, রাইট? তাহলে বলছো মূলধন কত? মূলধন মানে উৎকর্ষার অঙ্কে মূলধন মানে টোটালটা 100%, তাহলে 100% এর ভ্যালু কত? সরি, এটা 80 গুণ, তাই না? তো এখানেও 80 গুণ, 80 দিয়ে গুণ করলে 8000 টাকা, রাইট? তাহলে এটা ভাঙায় ভাঙায় করবে। টোটাল 96%, 96% মানে যদি এত টাকাকে বুঝায়, মূলধন 100%, 100% এর ভ্যালু বাস 8000, রাইট? চলো আসো 6। নির্দিষ্ট হারে সুদে 800 টাকা 3 বছরে 956 হয়। যদি সুদের হার 4% বাড়ে তবে 3 বছরে 800 টাকার সবৃদ্ধিমূল কত? এটা 2 বছরে I = PTR/100 দিয়ে করা যায়। তাহলে আমরা মনে করো কনসেপ্ট দিয়ে করি। হ্যাঁ, আসো 800 টাকা বেড়ে কত হয়? 956। কত টাকা বাড়লো? 156 টাকা। 156 টাকা কয় বছরে বাড়ে? 3 বছরে। এটা সুদ। হ্যাঁ, যেটা বাড়ে সেটা সুদ। 3 বছরের সুদ যদি এত হয় তাহলে 1 বছরের সুদ কত? এটারে 3 দিয়ে ভাগ করো, তাহলে ভাগ করলে কত হয়? 52। তার মানে 1 বছরের সুদ 52। তাহলে সুদের হার কত কিভাবে বার করে? নিচে আসল 800 টাকার 1 বছরের সুদ, 1 বছরের সুদ লাগে, তাই না? ইনটু 100, 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল, 4 দুগুণে 8, 4 তেরো 52। তাহলে 2 দিয়ে ভাগ করো, তার মানে কত হবে? 6.5%, তাই না? 1 বছরের সুদ বাই আসল ইনটু 100। তাহলে সুদের হার যদি 6.5% হয়, এবার 4% বাড়বে, তাহলে বাড়লে এখন সুদের হার কত পার্সেন্ট হবে বলে দেখি? 10.5%, তাই না? এবার এখন 10.5% সুদ পাবে কত বছরে? আবার সেম 3 বছরের সুদ বার করতে বলছে। তাহলে 3 বছরে কত হবে? 3 দিয়ে যদি 10.5 কে গুণ করো, 3 10 30, আর কত হয়? 31.5%, তাই না? তাহলে তুমি এবার 31.5% সুদ পাবে কার? 800 টাকারই। ওকে, খেয়াল করো 800 টাকারই। এখানে আরেকটা জিনিস খেয়াল করার চেষ্টা করো, এখানে এত কিছু বার করার দরকারই ছিল না। হ্যাঁ, এখানে এত কিছু বার করার দরকারই ছিল না। দাঁড়াও দাঁড়াও, আমি আরেকটা কনসেপ্টে দেখাচ্ছি। আমরা বোকার মতো আগের পার্সেন্ট না বার করলে হবে। হ্যাঁ, খেয়াল করো। তাহলে 800 টাকার উপর কত সুদ পাবে বলে দেখি? 800 টাকার, এবার 800 টাকার 31.5% মানে 31.5 কে ভাঙালে কত হয়? 63/2। আর পার্সেন্ট তোলার জন্য নিচে দুটো শূন্য, হ্যাঁ, 63/200, শূন্য শূন্য ক্যান্সেল, 4। তাহলে 4 দিয়ে 63 কে ভাগ করো, 3 4 12, 4 6 24, 1 25, 252 দ্বারা। এটার আরো সিম্পল কনসেপ্ট হবে। হ্যাঁ, তাহলে আসল তো 800 আর 252 টাকা সুদ পাবে। তাহলে 800 আর 252 যদি যোগ করো, আসল 800 প্লাস 252 টাকা
কি হবে 252 টাকা সুদ, তার মানে সুদ আসল কত হবে 1052। কেমন দিয়েছ? এবার প্রশ্ন হলো, এটা আমরা বেশি বড় জটিল করলাম, সুদের হার না বার করলে হতো। হ্যাঁ, খেয়াল করো আগে কত হতো বলো দেখি, 956 টাকা, যেহেতু মূলধন সেম 800 টাকাই। ওকে, মূলধন তো সেম 800 টাকা, এবার সুদের হার 4% বাড়ে। হ্যাঁ, 4% যদি বাড়ে, 4% বাড়ার জন্য তাহলে তুমি কত বেশি সুদ পাবে বলো দেখি। আগে যা সুদ পেতে সেটা তো পেতেই, 4% এক্সট্রা পাচ্ছ। 1 বছরে 4% হলে 3 বছরে 12%, ঠিক না? 3 বছরে কত পার্সেন্ট এক্সট্রা সুদ পাচ্ছ? 12%। তাহলে 800 এর 12% মানে 800 এর 12%, তাই না? পার্সেন্ট তোলার জন্য 2 শূন্য ক্যান্সেল, 8 বারং 96 টাকা এবার বেশি সুদ পাবে, তাই না? তাহলে আগে কত পেতে? 956 টাকা সুদে আসলে, এবার 56 96 টাকা বেশি সুদ পাচ্ছ। তাহলে 96 যোগ করে দাও, যোগ করলে 6 6 12 2 থাকবে 1, 9 5 14, 1 15 5 থাকবে 1, 9 1052। বুঝা গেল? এত কিছু করারই দরকার নেই, তুমি আগে যা পেতে তো পেতে, এটা দরকার কি দে? এখন 4% এক্সট্রা পাচ্ছ, 1 বছরে 4% মানে 3 বছরে 12%, 800 এর 12% মানে 96 টাকা বেশি সুদ পাবে, অর্থাৎ এবার কত সুদ পাবে? 1052 টাকা, রাইট? 450 টাকার 4.5% সরল সুদের হারে কত বছরের সরল সুদ 81 টাকা হবে? কত বছরে এত টাকা সুদ হবে? আচ্ছা আগে 1 বছরের সুদ বার করো তো, 1 বছরে 4.5% না? তাহলে 400 টাকার 4.5% মানে 4.5 মানে 9/2, তাই না? আর পার্সেন্ট তোলার জন্য নিচে দুইটা শূন্য, তাহলে কত হয়? ভুল করলাম কি? সরি, 400 বলি কেন? 450 টাকার, এনে বলছে কত বছরের সুদ 81, আমরা আগে 1 বছরের সুদ বার করি। তাহলে 1 বছরে কত হবে? 450 টাকার 4.5 মানে 9/2, পার্সেন্ট তুললে নিচে দুটো শূন্য। হ্যাঁ, ওকে, শূন্য শূন্য ক্যান্সেল, 5 দিয়ে ভাগ করো, 4 5 20, এখানে 5 9 45, 9 9 81/4। এটাতে এমনি বোঝা যায় 1 বছরে যদি এত সুদ হয় 81/4, তাহলে 81 টাকা বানানোর জন্য 1 বছরে এত, তাহলে 81 টাকা বানানোর জন্য কত বছর ওয়েট করতে হবে? 4 বছর। দেখো 4 দিয়ে গুণ করলে 81 হয়, কি না? 1 বছরে 81/4 টাকা, তাহলে 4 বছরে 4 দিয়ে গুণ করলে 81 হয়। তার মানে কত বছরে এত টাকা সুদ পাবে? 81 টাকা। এত স্যার গুণ টুন বুঝি না, তাহলে টোটাল সুদকে 1 বছরের সুদ দিয়ে বার করে দাও, 81/4, 4টা নিচেরও নিচে, এটা উপরে যাবে, তাই না? টোটাল সুদকে 1 বছরের সুদ দিয়ে ভাগ করে দাও, বা অসুবিধা হলে i = PTR/100 দিয়ে দাও, কি প্রবলেম আছে? আসো, কত টাকার x% সরল সুদের হারে x বছরের সুদ x টাকা হবে? খেয়াল করো, মানে মূলধন বার করতে বলছে। হ্যাঁ, তো এগুলো না, আমার মনে হয় কি ওই ফর্মুলা দিয়ে ইউজ করাটা বেশি হবে। i = PTR/100 না, ফর্মুলা ইউজ করে দাও, সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, তাহলে i মানে সুদ, সুদ কত টাকা x, p মানে মূলধন বার করব, t মানে সময়, সময় x, সুদের আরো x, আর নিচে 100, রাইট? x x ক্যান্সেল, 100 এই পারে আসবে 100, আর x টা গুণ আছে, এই পারে আসলে ভাগ হবে। তাহলে p এর ভ্যালু কত? 100/x, তার মানে মূলধন কত? 100/x টাকা। ওকে, আসো, r% সরল সুদে n বছরের সুদ, এরকম x y a p q r দিয়ে থাকলে আমার মনে হয় ফর্মুলা দিয়ে করে দাও, তাহলে বেটার হবে। i = PTR/100। ওকে, তাহলে i মানে সুদ, সুদ হচ্ছে কত? PNR/25। তাহলে এখানে যেহেতু p আছে সুদের মধ্যে, এটা অন্য একটা সিম্বল দিয়ে প্রকাশ করি, মনে মূলধনটা p1। হ্যাঁ, p হচ্ছে টাইম, টাইম কত? n, r মানে সুদের হার, সুদের হার r ই বলছে, আর নিচে 100। হ্যাঁ, আমরা মূলধনটা p না p1 সিম্বল দিয়ে প্রকাশ করলাম, কারণ সুদের মধ্যেও p আছে, নাহলে দুইটা এক হয়ে যাবে। তাহলে nr nr ক্যান্সেল, 25 দিয়ে 100 রে ভাগ করো 4, 4 গিয়ে যদি p এর সাথে গুণ হয়, তার মানে 4p। তাহলে p1 এর মান 4p, p1 মানে মূলধন না, মূলধন বা আসল হচ্ছে কত? 4p, রাইট? অন্য একটা সিম্বল দিয়ে প্রকাশ করলাম, যেহেতু এখানে p আছে, এটা p1x কিছু একটা দিয়ে প্রকাশ করো। ওকে, আসো, রাম কিছু পরিমাণ টাকা একটি কোম্পানিতে 12% সরল সুদে 4 বছরের জন্য এবং সেম পরিমাণ টাকা 15% সরল সুদে 5 বছরের জন্য রাখে। যদি সুদের পার্থক্য এত টাকা হয়, তবে প্রতি ক্ষেত্রে জমা টাকার পরিমাণ কত? খুব সিম্পল অঙ্ক। প্রথম ব্যাংকে যে রাখছে না, প্রথম কোম্পানিতে 1 বছরে 4%, 12%, তাহলে 4 বছরে কত হবে? 4 বারং 48%। আর দ্বিতীয় কোম্পানিতে কত? 15% হারে 5 বছরের জন্য, তাহলে 1 বছরে যদি 15% হয়, তাহলে 5 বছরে কত হবে? 5 15 75%, একই না? তাহলে দুইটা সুদের ডিফারেন্স কত বলে দেখি? প্রথম কোম্পানি থেকে 48%, দ্বিতীয় কোম্পানি থেকে 75%। বুঝলে তো? 1 বছরে 15, 5 বছরে 5 15 75। দুইটা সুদের ডিফারেন্স কত? মাইনাস করো, 27%। তাহলে সুদের ডিফারেন্স হচ্ছে 27%, আর প্রশ্নে দেখো সুদের ডিফারেন্স কত টাকা দেওয়া আছে? 1350 টাকা, হ্যাঁ কি না? দুইটা সুদের ডিফারেন্স 27%, আর রিয়েল ভ্যালু দিয়ে বললো 1350 টাকা। 27% এর ভ্যালু যদি এত হয়, কত গুণ?
50 গুণ। তাহলে মূলধন হচ্ছে 100%, তাহলে বস 100% এর ভ্যালু কত হবে? তোমরা বলবে এটাও 50 গুণ। তাহলে 50 দিয়ে গুণ করলে 5,000 টাকা। তার মানে প্রত্যেক কোম্পানিতে 5,000 হয়, একই না? দুইটা সুদের ডিফারেন্স 27, 27 এর ভ্যালু যদি 1350 হয়, মূলধন হচ্ছে 100%, 100% এর ভ্যালু কত? তাহলে বস 5,000 টাকা। ওকে? তাহলে फ्रेंड्स আজকে এখানেই আমরা সরল সুদ কমপ্লিট করলাম। আগামীকাল থেকে আমরা করব চক্রবৃদ্ধি সুদ। প্রথমে চক্রবৃদ্ধি সুদের কনসেপ্ট ক্লিয়ার করব। চক্রবৃদ্ধি সুদ বার করার নানান অ্যাপ্রোচ আছে। আমরা সমস্ত অ্যাপ্রোচ গুলাই জানার চেষ্টা করব। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই অ্যাকসেপ্ট করবে। ওকে? চলো ভাই এখানেই শেষ করছি। আরেকটা জিনিস আবার মনে করিয়ে দিচ্ছি। পেইড কোর্সে যদি ভর্তি হতে চাও অবশ্যই নিচে দেওয়া নম্বরে কন্টাক্ট করো, বা তোমাদের ভাই বোন বা ফ্রেন্ডস যদি কেউ পেইড কোর্সে ভর্তি হতে চায় অবশ্যই আমাদের নাম্বারটা একটু শেয়ার করবে। ওকে? চলো বাই।